আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি, এখন থেকে সরকারি চাকরির সব গ্রেডে কার্যকর হবে জানালেন আইনমন্ত্রী। কাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে অফিস, আদালত এবং ব্যাংক। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিত্তবানদের, খেটে খাওয়া মানুষ এবং নিম্নবিত্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিশেষ পাহারায় পাঠানো হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এবং কাল থেকে খুলবে শিল্প কারখানা, শ্রমিকদের নিরাপত্তা দেবে শিল্প পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আইডি কার্ড হবে কারফিউ পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয় সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ 93, মুক্তিযোদ্ধার সন্তান 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নিয়েছে। এখন থেকেই সরকারি চাকরির সব গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রোববার আপিল বিভাগের দেয়া রায়ের ভিত্তিতে কোটা সংস্কারের সেই প্রজ্ঞাপন শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে গণমাধ্যমে তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এতে বলা হয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এ সময় আইনমন্ত্রী জানান, কোটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। সাধারণ শিক্ষার্থীদের কথা রেখেছে সরকার। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। তিনি কাজ করা শুরু করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, এই আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক, যা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। যদিও এবারের প্রজ্ঞাপনে নেই নারী ও জেলা কোটা। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে এটি যোগ করা হবে। কোটার সংস্কার চাওয়া হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই সমস্যা তৈরি করা হয়েছিল সেটা দূরীকরণ করা হয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
আগামীকাল থেকে খুলছে অফিস। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। একই সময় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন করা হবে। 4 দিন পর চালু হবে পুঁজিবাজারও। দেশের প্রধান 2 শেয়ার বাজারে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। এই দুদিন রাজধানী সহ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া সারা দেশে জেলাওয়ারি শিথিলের সময়সূচি নির্ধারণ করবে জেলা প্রশাসন। এদিকে খুলনা জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে কাল সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলবে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল 10:30 থেকে বিকেল 4:15 পর্যন্ত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের সময়ের মধ্যে কারফিউ শিথিল হলে বিচারিক কার্যক্রম চলবে। নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালের ক্ষেত্রে জেলা ও দায়রা জজ সময়সূচি নির্ধারণ করে দেবে। জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস। কারফিউ শিথিলের মধ্যে স্বল্প পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি চলতে শুরু করেছে গণপরিবহন। সব ধরনের সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান রাজধানীবাসী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। কোটা নিয়ে আন্দোলনকারীদের নাশকতায় গত কয়েকদিনে আয়ের পথ বন্ধ ছিল পাঠাও চালক হেলাল উদ্দিনের। কারফিউ শিথিলের সময়টুকুই এখন তার উপার্জনের একমাত্র ভরসা। আমরা সাধারণ মানুষ কোনো কিছুই চাই না, আমরা চাই না কোনো প্রকার ক্ষমতা, আমরা চৌকিদার হওয়ারও চিন্তা করি না। আমরা একটাই চিন্তা করি, শুধু কেমনে 2 মুঠা খাবো আর স্বাভাবিকভাবে চলতে পারবো, এর বেশি কিছু না। রাজধানীর মধ্যে কম দূরত্বের বাহন লেগুনায় ছিল যাত্রীদের জন্য হাঁকডাক। যাতায়াত করতে হইতেছে প্রয়োজনের তাগিদে, কারণ আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে না বাইরে হতে পারতেছি না। দেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসুক আমরা চাই। আমরা তো আসলে দেশের বাইরে না, দেশের মধ্যে আছি। দেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি। সড়কগুলোতেও এখন বাড়ছে সব ধরনের যানবাহন। দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত জরুরি অবস্থা শিথিল থাকায় নগরীর বেশ কয়েকটি স্থানে দেখা দেয় যানজট। কয়েকদিনের তুলনায় আজকে পরিস্থিতি একটু স্বাভাবিকই লাগছে। অন্যান্য দিন গাড়ি টাড়ি খুবই কম ছিল, আজকে তাও গাড়ি, প্রাইভেট কার, সিএনজি এসব দেখা যাইতেছে আজকে। এখন তো ভয় নেই, এটা আপনারাও দেখতেছেন, স্বাভাবিকভাবে মোটামুটি চলতেছে গাড়ি ঘোড়া, এই তো দেখতেছেন। যারা এতদিন পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে বের হতে পারেননি, তাদের অনেকেই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। ভালো, আগের চেয়ে অনেক ভালো পরিস্থিতি। বাইরে আমরা খুব অশান্তিতে ছিলাম এই কদিন, এখন খুব আজকের থেকে একটু ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবসা যেহেতু আছে, ক্রেতা তো অবশ্যই প্রয়োজন। দেশ স্বাভাবিক ছাড়া তো আর হচ্ছে না, সবকিছু ঠিকঠাক হইলেই আমরা ঠিক। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি সহ সব ধরনের প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবিও জানান তারা। নিরাপত্তাহীনতায় এতদিন ঘর থেকে বের হতে পারেনি মানুষ, তবে জনমনে কিছুটা স্বস্তি ফেরায় তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সারতে ঘর থেকে বের হচ্ছেন। নগরবাসী চান পুরনো সেই ঢাকা শহরকে ফিরে পেতে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্পিচ রাইটার নজরুল ইসলামের সই করা বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়েছে। এই অবস্থায় জানমালের নিরাপত্তা এবং জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গত 20 জুলাই থেকে কারফিউ জারি করে সরকার। ফলে নানা পেশার নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ কষ্টের মধ্যে পড়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ সহ সহযোগী সব সংগঠনের নেতাকর্মী সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার ইস্যুতে সর্বোচ্চ আদালতের রায় এবং প্রজ্ঞাপন জারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করে রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেভেনডসেন সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিচারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি নরওয়ের সমর্থন এবং সহানুভূতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রদূত নরওয়েতে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়ে অনুরোধ জানালে তাতে ইতিবাচক সাড়া দেন শেখ হাসিনা। এছাড়াও আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প। করোনা মহামারীর সময় রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেছিলেন এসপেন রিক্টার সেভেনডসেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় মেট্রো রেল, বিটিভি এবং সেতু ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালানোর ঘটনায় নিন্দা জানান রাষ্ট্রপতি। সেনাপ্রধান জানান, ঢাকা সহ দেশের 57 জেলায় 27,000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। স্বাধীনতা বিরোধী চক্র ধ্বংসযজ্ঞের মাধ্যমে তাদের হীন স্বার্থ কায়েমের পাশাপাশি দেশের উন্নয়নকে ধ্বংস করতে চেয়েছিল বলে বৈঠকে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সাথে সেনাবাহিনীর দক্ষতা এবং পেশাদারিতে প্রশংসা করেন তিনি। ঢাকা থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে সীমিত সংখ্যায় বাস ছেড়ে যাচ্ছে। তবে কেবল জরুরি প্রয়োজনেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যাত্রীরা দূর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অন্যদিকে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় বেকার হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাস টার্মিনালে। 5 দিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যদিও যাত্রী সংখ্যা যেমন কম, তেমনি ছেড়ে যাওয়া বাসের সংখ্যাও সীমিত। বিগত 1 সপ্তাহ পরে আমার কাজ নাই, এখন ঢাকা থাকলে তো দৈনিক 400 টাকা খরচ। এখন বাড়ি আবার সমস্যা, আমার মেয়ের অসুখ, আমার ওয়াইফের অসুখ, যার কারণে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। আতঙ্ক লাগছে। তারপর এখন সেনাবাহিনী যেহেতু নামছে, এখন জাতীয় রোডে আছে, এখন আর ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। পেটে বাপ না থাকলে কি করব, কাউন্টার তো খুলতেই হবে। বাস না পেয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বিকল্প মাধ্যমেও রওনা দিচ্ছেন। আমি সি ফুডের বিজনেস করি, আমার সেখানে ফ্যাক্টরিতে আজকে 4 দিন যাবৎ প্রোডাকশন বন্ধ, কারণ এগুলো কাঁচামাল। হ্যাঁ, সেখানে না গেলে পরে আমি প্রোডাকশন চালু করতে পারছি না। বাড়ি চলে যেতে হবে, এখানে বদ্ধ পরিবেশে থাকা সম্ভব না। এদিকে প্রায় 1 সপ্তাহ যান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। বাস টার্মিনালে গল্প আড্ডায় অলস সময় পার করছেন তারা। এভাবেই বয়ে আছি, না খেয়ে আছি, বাড়ির মধ্যে 1 টাকা দিয়ে বাড়াইতে পাইতেছি না, আমরা নিজে না খেয়ে আছি। আমি কি করবো, কেমনে চলবো? লুডু খেলতেছি ভাই, এখানে তো 6-7 দিন হলো বসে আছি, সময় কাটা দিয়েছি, ভালো লাগে না। বুধবারে রাত্রি যাচ্ছি, গাইবাজার থেকে 15,000 টাকা ট্রিপ যাচ্ছি, 4,000 খরচা হয়েছে, 11,000 খাওয়া শেষ করছে। এখন টাকা আছে আমার কাছে 400, আজের দিনটা খাওয়ার পাবো ভাই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা নিয়ে জনমনে স্বস্তি ফেরানোর তাগিদ পরিবহন সংশ্লিষ্টদের। গত কদিনে সহিংস পরিস্থিতিতে বেশি উত্তাপ ছড়িয়েছিল ঢাকার প্রবেশপথগুলোতে, আর এতে করে ছেড়ে যেতে পারেনি দূরপাল্লার বাস। তাতে করে শুধু মানুষের ব্যক্তিগত কাজকর্মই নয়, ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নেমে আসে স্থবিরতা। আর কবে এমন স্থবিরতা কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক পরিস্থিতি, সেজন্যই মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সায়দাবাদ বাস টার্মিনাল, ঢাকা। এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। সকালে 63টি বাসে 750-রও বেশি পর্যটক রওনা হয়। বিজিবি সদস্যরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে শিল্প কারখানা। শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে বাড়তি নিরাপত্তা দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে ধানমন্ডিতে নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে কাজ করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ জারির পর গত 4 দিন ধরে বন্ধ সব ধরনের শিল্প কারখানা। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় শিল্প কারখানা খুলতে চান তারা। এ নিয়ে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিএমইএ, এফপিসিসিআই ও বিকেএমইএর নেতারা। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় রয়েছেন তারা। আমরা দাবি করেছিলাম যে আমাদের শিল্প কারখানাগুলি যাতে খুলে দেয় এবং আমাদের আমদানি এবং রপ্তানির যে মালামালগুলি
আমাদের সেই পরিবহন যাতে নিরাপদে যেতে পারে সেই নিরাপত্তা দিতে বলেছে, উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নিরাপত্তায় কাজ করবে শিল্প পুলিশ। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তাদের এই দাবি যৌক্তিক, তারা তাদের এখানে নিজের খুলে দিবেন, এটা তারা যে আমাদের কাছে সহযোগিতা চাইছেন সেই সহযোগিতা আমরা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে কাজ করবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের দুপাশে ভাঙা হয়েছে বহু ভবন। হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরা পূর্ব থানায়। আগুন দেওয়া হয়েছে টঙ্গী পৌরসভা এবং বিদ্যুৎ অফিসে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল ছিল রাজধানীর অন্যতম প্রবেশদ্বার টঙ্গী ও উত্তরা এলাকা। ছাত্র আন্দোলনের আড়ালে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারির পর এখন পুরো এলাকায় স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের আলামত। উত্তরার আজমপুর থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা করে নাশকতাকারীরা। যানবাহনে আগুন, বিভিন্ন উড়াল সড়কে স্থাপনের জন্য আনা এসকেলেটর এবং থানায় রয়েছে নাশকতার এমন চিহ্ন। শুধু তাই নয়, আশপাশের বহু ভবনেও করা হয় ভাঙচুর। এই তো দৌড়াদৌড়ি দেখলাম, ছাত্র একবার আইসে এমনি, একবার তারা দৌড়াইছে চলে গেছে। আবার সারাদিনে এরকম চলছে। আমাদের বিল্ডিং এর উপরে থেকে এবং আশপাশে কয়েকটা বিল্ডিং এর উপরে থেকে নাকি ইটা মারছে, এসে আমাদের অনেক চার্জ করছে এবং আগুন দিয়ে মনে করেন যাত অবস্থা হয়েছে। টঙ্গী এলাকায় বিদ্যুৎ অফিস, অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি এবং পৌরসভাতেও ব্যাপক নাশকতা করে দুর্বৃত্তরা। সমান তালে চলে লুটপাটও। আসার পথে দেখতেছি এই জায়গায় অনেক আগুন জ্বলতেছে। পরে বিদ্যুৎ অফিসের সামনে কতক্ষণ দাঁড়াইলাম, পরে এদিকে আসলাম, এদিকে আইসা দেখি ফায়ার সার্ভিসে তখন আগুন নিভিয়ে ফেলছে। এখানে এগুলা জ্বলে রয়েছে, পাথরগুলো রোডে পড়ে রয়েছে, অনেক ইট পাথর পড়ে রয়েছে, তারপরে ওই যে সাইনবোর্ড ভাঙা, এরপরে গাড়িগুলো পোড়ানো। স্মরণকালের নজিরবিহীন এমন নাশকতায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। দেশের ক্ষতি সাধন এটা খুবই জঘন্যজনক জিনিস। জ্বালাও পোড়াও এগুলা তো কেউই পছন্দ করে না বাংলাদেশে। আমরা শান্তি চাই, শান্তি শৃঙ্খলার মধ্যেই আর কি থাকতে ভালোবাসি। এসব এলাকায় এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ। তবে পুরো এলাকায় টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পুরো সড়কে ফুটে উঠেছে নাশকতাকারীদের তাণ্ডবের ক্ষতচিহ্ন। এখানকার আশপাশের ভবন, যানবাহন কিংবা উন্নয়নের জন্য আনা বিভিন্ন যন্ত্রপাতি কোনো কিছুই বাদ পড়েনি তাদের তাণ্ডবের হাত থেকে। স্থানীয়রা বলছেন, এমন আন্দোলন, এমন হামলা আগে কখনই দেখেনি কেউই। তাই যে কোনো কর্মসূচিতে নাশকতামূলক কার্যক্রম পরিহারে সবার প্রতি আহ্বান নগরবাসীর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সহ বিভিন্ন দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যে আহ্বান জানিয়েছেন তার রাষ্ট্রদ্রোহে শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সপ্তাহ জুড়ে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আগামীকাল ঢাকায় দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের নিয়ে গিয়ে সেই ভয়াবহতার চিত্র দেখানো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান রাখতে চাই। আমি যেটুকু পত্রিকায় পড়েছি সেখানে এই যে রাষ্ট্রের উপর হামলা, সেই হামলার কোনো কন্ডেম তিনি করেননি, বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেটিই শুধু উল্লেখ করেছেন এবং বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশ শতাধিক ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাসীর কাছে তা আড়াল করতেই পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
তার অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে মনে হয় তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত। মির্জা ফখরুল বলেন, সরকার সমর্থক সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার প্রমাণ করে সরকারের ভিত কম্পন শুরু হয়েছে। বিবৃতিতে জনবিচ্ছিন্ন সরকারের পদত্যাগ দাবি করা হয়। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত ও শিবিরের কর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে রাজধানী ডিবি কার্যালয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি, যারা দুর্বৃত্তদের অর্থ, খাবার, হামলার সরঞ্জাম সরবরাহ করেছে। লন্ডনের তারেক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারোয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। তরিকুল ইসলাম তেনজিম তার তথ্য দিতে গেলাম, দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। চলমান সংকটে প্রবাসী আয় ধীরগতি হলেও তা নিয়ে শঙ্কার কিছু নেই বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষকরা। তাদের মতে, আর্থিক খাত বন্ধ থাকায় মাস শেষে প্রবাসীদের জমানো অর্থ দেশে আসবে। তবে অবৈধভাবে বিদেশে থাকা কর্মীদের আয় দেশে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন শারফুল আলম। কারফিউতে অচেনা রাজধানীর ব্যাংকপাড়া, নেই চিরচেনা সেই ব্যস্ততাও। ইন্টারনেট সেবা বন্ধের কারণে প্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় মেটাতে পাওয়া যাচ্ছে না আর্থিক সেবাও। এসব কারণে প্রবাসীরাও তাদের আয় দেশে পাঠাতে পারছেন না। এ নিয়ে নানা আলোচনা থাকলেও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখছেন। আগামী মাসের শুরুতে এসব আয় জাতীয় অর্থনীতিতে যোগ হবে। একসাথে প্রবাসী আয় দেশে আসতে পারে, যা রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন তারা। গত কয়েকদিনে যদি আমাদের রেমিটেন্সটা যারা ছোট ছোট করে প্রেরণ করতো, অল্প অল্প করে $500, $1000, সেটি আমাদের হয়তো আসেনি, কিন্তু আমাদের কর্মীরা ঠিকই তাদের অর্থ হাতে ধরে রেখেছে। আমরা আশা করব আগামী আগস্টের প্রথম সপ্তাহে আমাদের রেমিটেন্স প্রবাহটা খুব দ্রুত গতিতে একসাথে বেড়ে যাবে। আমি মনে করি রেমিটেন্স নিয়ে ওই ধরনের বড় কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। রেমিটেন্সের যে গতি $2 বিলিয়ন প্লাস মাইনাস, সেখানে কিন্তু সেই গতিটা নিশ্চয়ই আমরা ধরে রাখতে পারবো। পরিসংখ্যান বলছে, চলতি মাসে 16 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $1.32 বিলিয়ন, যা আগের বছরে একই সময় ছিল $1.14 বিলিয়ন। বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির হার 16%। তবে মাস শেষে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অবৈধভাবে প্রবাসীদের আয় দেশে আনতে সরকারি উদ্যোগ চান তারা। আমাদের মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যারা আনডকুমেন্টেড কর্মীরা রয়েছে, আনডকুমেন্টেড কর্মীরা তাদের কিন্তু অর্থ প্রেরণ বৈধভাবে তারা প্রেরণ করতে পারছে না। এই সরকার যদি আনডকুমেন্টেড কর্মীরা কিভাবে অর্থ প্রেরণ করতে পারে তার যদি একটা প্রক্রিয়া করতে পারে, মেকানিজম করতে পারে, তাহলে কিন্তু বৈধভাবে আনডকুমেন্ট কর্মীরাও কিন্তু তারা তাদের অর্থ প্রেরণ করলে আমরা এখন প্রতি মাসে যারা $2.5 বিলিয়ন রেমিটেন্স থেকে পাচ্ছি, সেটা কিন্তু আরো বাড়বে। এদিকে গেল অর্থ বছরে প্রচলিত বাজারের বাইরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় বাড়ছে। 2023-24 অর্থ বছরে দেশটি থেকে $464 কোটি প্রবাসী আয় দেশে এসেছে, যা প্রবৃদ্ধির হার ছিল 53%। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট না থাকা, কারফিউর কারণে চলাচলও সীমিত, তাই অলস সময় কাটছে শিক্ষার্থীদের। একঘেয়েমি কাটাতে মাঠ, অলিগলির সড়কগুলোতে ক্রিকেট, ফুটবলে অস্থির সময় ভুলে থাকতে চাইছে দুরন্ত কিশোর তরুণরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি বন্ধ ইন্টারনেট সেবাও। একঘেয়েমি কাটাতে কিশোর তরুণরা তাই সময় কাটাচ্ছে খেলাধুলায়। সারাদিন বাসার মধ্যে থাকা লাগতেছে, ইউনিভার্সিটি বন্ধ, 5-6 দিন তো আর একা থাকা সম্ভব না, সেজন্য তো মাঠে আসলাম সবার সাথে একটু খেলাধুলা করে একটু টাইম কাটানো। ঘরে বসে করার মতো কোনো কিছু নাই, কারণ নেট অফ। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বের হয়েছেন পাশের মাঠে। তারা বলছেন, এমন পরিস্থিতিতে সন্তানদের অন্তত মোবাইল ও নেট আসক্তি কমেছে। বাসায় খুবই বিরক্ত করে, এজন্য আমরা নিয়ে আসছি মাঠের মধ্যে,
একটু যদি খেলে, আসলে কোথাও যাওয়ার উপায় নাই, সবসময় একটা ভয় কাজ করে যে প্রত্যেকটা বাচ্চাই এখন হচ্ছে মোবাইলে আসক্ত। মোট কথা এখন নেট না থাকাতে তারা মোবাইল থেকে দূরে আছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে আসলে পরীক্ষা দিচ্ছিল এসেছি, তো পরীক্ষা দেওয়ার মাঝখানে এই আমাদের অস্থিরতা শুরু হলো। তো এই অস্থিরতার কারণে পরীক্ষাটা পিছিয়ে গেল। আমাদের ছেলেদের রেজাল্টের উপরে এটা একটা এফেক্ট পড়তে পারে। আর এই সময়টায় যে এই ক্ষতিটা হচ্ছে, এই বাচ্চারা বসে আছে, তারা লেখাপড়া তাদের মানে বন্ধ হয়ে আছে, সম্পূর্ণ স্থবির হয়ে আছে, তো এর একটা বিরাট প্রভাব পড়বে এদের উপরে। এমন পরিস্থিতিতে সন্তানদের মানসিক অবস্থা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। কারফিউ এবং সাধারণ ছুটিতে প্রায় স্থবির জনজীবন, তবে সব সংকট কাটিয়ে খুব শিগগিরই স্বাভাবিক হবে সবকিছু, এমনই প্রত্যাশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই থাকতে পারবে। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি পালনের কারণে ক্যাম্পাসে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইন্টারনেটের অভাবে প্রিপেইড তিতাস গ্যাসের গ্রাহকরা রিচার্জ করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স যোগ হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। তিনি জানান, তিতাস গ্যাস স্বয়ংক্রিয়ভাবে 200 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিচ্ছে, যা সাধারণ গ্রাহকরা 8 থেকে 10 দিন অনায়াসে চালাতে পারবে। তারপরও কোনো গ্রাহক রিচার্জ করতে চাইলে 1000 টাকা ম্যানুয়ালি রিচার্জের ব্যবস্থা রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কাজ করছে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাও। হেলিকপ্টার এবং বিমানের মাধ্যমে রেস্কিউ মিশন, ফায়ার বাকেট মিশন, ট্রুপস মিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের আনা নেয়ার বিশেষ কাজ করছে বাহিনীটি। একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডে প্রথমবারের মতো পরিচালনা করে ঝুঁকিপূর্ণ নৈশকালীন ফায়ার বাকেট অপারেশন। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তায় নিশ্চিত করা হয়েছে বিমান বাহিনীর কুইক রিয়াকশন ফোর্স এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের মাধ্যমে। বর্তমানে আমরা যে কোনো সময় ইনেট টু সিভিল পাওয়ার, সেটা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনী বা বেসামরিক অসামরিক সংস্থা যাদেরই প্রয়োজন হবে, সেই জন্য আমরা সদা প্রস্তুত আছি। যে কোনো ধরনের এয়ার ট্রান্সপোর্ট অপারেশন, হেলিকপ্টার অপারেশন, এই কাজের জন্য আমরা প্রস্তুত থাকছি। এবং এই রেডিনেস আমরা আমাদের সরকারকে আমরা অবগত করেছি এবং ওনারাও জানেন যে আমাদের সক্ষমতা কী কী আছে। এবং ভবিষ্যতে আমরা আশা করছি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সামরিক, অসামরিক এবং প্যারামিলিটারি ফোর্সের সাথে আমরা যৌথভাবে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক যে পরিস্থিতি আমরা এখন বিরাজ করছে, সেটা থেকে আমরা অতি শীঘ্রই আমরা পরিত্রাণ পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। এবারে পাটেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিককে সামনে রেখে 37 সদস্যের রিফিউজি অলিম্পিক টিমকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। এই দলে 15 দেশের অ্যাথলেট 12টি ইভেন্টে অংশ নেবেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত হবে এবারে বিশ্ব অলিম্পিক গেমস প্রস্তুতির জন্য রিফিউজি দলটি নরম্যান্ডিতে অবস্থান করছে। অলিম্পিক গেমসে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে রিফিউজি দল। আইওসি প্রেসিডেন্ট থমাস বাক দলটিকে শুভকামনা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতকে 10 উইকেটে পরাজিত করে নারী এশিয়া কাপ টি20 ক্রিকেটের সেমিফাইনালে উঠল পাকিস্তান। শ্রীলঙ্কার ডাম্বুলায় 104 রানের টার্গেটে নেমে 35 বল হাতে রেখে বিনা উইকেটে 107 রান তুলে জয় পায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 62 রানে অপরাজিত থাকেন গুল ফিরোজা। আর 37 রানের হার না মানা ইনিংস খেলেন মুনিবা আলী। এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 103 রান সংগ্রহ করেছিল সংযুক্ত আরব আমিরাত।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি, এখন থেকে সরকারি চাকরির সব গ্রেডে কার্যকর হবে জানালেন আইনমন্ত্রী। কাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে অফিস, আদালত, ব্যাংক। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিত্তবানদের, খেটে খাওয়া মানুষ এবং নিম্নবিত্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিশেষ পাহারায় পাঠানো হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এবং কাল থেকে খুলবে শিল্প কারখানা, শ্রমিকদের নিরাপত্তা দেবে শিল্প পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আইডি কার্ড হবে কারফিউ পাস। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।